আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে। ভাবা যায় একটা দেশের প্রধানমন্ত্রীকে ফোনে কেউ এমন জীবন মৃত্যুর হুঁশিয়ারি দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটা বইতে ঠিক এরকমই দাবি করা হয়েছে। বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতার শেষ মুহূর্তগুলো ছিল এমনই নাটকীয়তায় ভরা। আর ওই একটা ফোন কলে যেন পতনের চূড়ান্ত ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। কিন্তু সেই পর্যন্ত পরিস্থিতি গড়ালো কিভাবে? চলুন ওই বইয়ের তথ্যের ওপর ভিত্তি করে একটা সরকারের শেষ ৪৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর ঘটনা প্রবাহ একটু দেখে নিই। তো ঘটনার শুরু ৫ই আগস্ট ২০২৪, সময় দুপুর ১:৩০। বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু অর্থাৎ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তখন চরম উত্তেজনা। আর ঠিক সেই মুহূর্তেই আসে ওই চূড়ান্ত সতর্কবার্তা। ফোনটা এসেছিল ভারত থেকে, প্রধানমন্ত্রীর একজন বিশ্বস্ত এবং পুরনো পরিচিত এক কর্মকর্তার কাছ থেকে। বার্তাটা ছিল একেবারে পরিষ্কার আর বলতে গেলে বরফের মতো ঠান্ডা। হয় এখনই সরে পড়ুন, না হলে আপনাকে খুন হতে হবে। লড়াই তো পরেও করা যাবে, কিন্তু তার জন্য আগে তো বাঁচতে হবে। কিন্তু এই ফোন কলটা তো গল্পের শেষ অঙ্ক, শুরুটা কিন্তু এটা নয়। আসল নাটকীয়তা দানা বাঁধতে শুরু করেছিল এর ঠিক ২৪ ঘণ্টা আগে, যখন ক্ষমতার অন্দরের সংকটটা প্রথমবার সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে। ৪ আগস্টের দিনটা শুরুই হয়েছিল একের পর এক টেনশন ভরা বৈঠক দিয়ে। দুপুর গড়াতেই বাহিনী প্রধানরা প্রধানমন্ত্রীকে দেশ ছাড়ার জন্য অনুরোধ করেন। সন্ধ্যায় বসল জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক, কিন্তু সেখান থেকেও কোনো সমাধান বের হল না। আর গভীর রাতে পুলিশ আর সেনাবাহিনীকে যে মরিয়া নির্দেশটা দেওয়া হলো তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। কিন্তু শেখ হাসিনার জবাব একদম সোজা সাপটা আর দৃঢ়। তিনি বলেছিলেন, তোমরা কি করে ভাবলে আমি এই সংকটের মুহূর্তে দেশ ছেড়ে চলে যাব? দেশ ছাড়ার কথা তো অনেক দূর। তিনি এমনকি নিরাপদ আশ্রয়ের জন্য ক্যান্টনমেন্টে যাওয়ার পরামর্শ সরাসরি নাকচ করে দেন। একদিকে গণভবনের ভেতরে প্রধানমন্ত্রী যখন কোনো কিছুতেই আপোস করতে রাজি নন, ঠিক তখনই বাইরের রাজপথ কিন্তু পুড়ছিল সহিংসতায়। প্রশ্ন হল, তার এই দৃঢ় অবস্থান কি বাস্তবতা থেকে কিছুটা দূরে ছিল? নিরাপত্তা বৈঠকের টেবিলে যে রিপোর্টগুলো আসছিল সেগুলো ছিল ভয়াবহ, একেবারে রক্তে ভেজা। মাত্র একদিনে ৯১ জন সাধারণ মানুষের মৃত্যু, যাদের বেশিরভাগই পুলিশের গুলিতে মারা গেছেন। অন্যদিকে সিরাজগঞ্জে একটা ঘটনাতেই ১৫ জন পুলিশ সদস্য নিহত। বোঝাই যাচ্ছিল দেশজুড়ে সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আসলে এই পুরো সংকটের মূলে ছিল দুটো একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি, দুটো ভিন্ন বাস্তবতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবছিলেন এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, যার পেছনে বাইরের শক্তি আছে, আর একে কঠোর হাতেই দমন করতে হবে। কিন্তু তার উপদেষ্টারা দেখছিলেন একটা তীব্র গণ অসন্তোষ, যা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই দুই রকম ভাবনার মধ্যে কোনো মিল না হওয়ায় সমাধানের পথটাই বন্ধ হয়ে গিয়েছিল। অথচ দেখুন, সংকট থেকে বেরোনোর জন্য বেশ কয়েকটা পথ কিন্তু সামনে ছিল। যেমন রাষ্ট্রপতির হাতে সাময়িকভাবে ক্ষমতা দেওয়া, একটা অন্তর্বর্তী সরকার বানানো, কিংবা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসা। কিন্তু প্রধানমন্ত্রীর ওই অনড় অবস্থানের কারণে প্রত্যেকটা প্রস্তাবই শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। আর এরপরই আসে সেই মুহূর্তটা, যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। যখন ক্লান্ত আর মনোবল হারিয়ে ফেলা পুলিশ বাহিনীর প্রধান আর কোনো উপায় না দেখে সরকারের শেষ আশ্রয় অর্থাৎ সেনাবাহিনীর সাহায্য চাইলেন। সেনাপ্রধান সেনা নামাতে রাজি তো হলেন, কিন্তু এমন একটা শর্ত দিলেন যা কেউ ভাবতেও পারেনি। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, সেনাবাহিনী রাস্তায় নামবে ঠিকই, কিন্তু কোনো অবস্থাতেই বিক্ষোভকারীদের ওপর গুলি চালাবে না। আর এই একটা সিদ্ধান্তই ব্যাস সরকারের হাত থেকে তার শেষ আর সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা কেড়ে নিল। কিন্তু প্রশ্ন হলো, সেনাবাহিনী কেন এমন একটা বড় সিদ্ধান্ত নিল? সেনাপ্রধানের ব্যাখ্যা অনুযায়ী এর পেছনে কয়েকটা বড় কারণ ছিল। প্রথমত, অনেক সেনার পরিবারের লোকজনই তখন বিক্ষোভের রাস্তায়। দ্বিতীয়ত, সেনাবাহিনীর সাবেক বড় কর্মকর্তারাও চাইছিলেন না যে সেনারা ব্যারাকে ফিরে যাক। আর সবচেয়ে বড় ভয়টা ছিল, সাধারণ মানুষের ওপর গুলি চালানোর নির্দেশ দিলে হয়তো সেনাবাহিনীর ভেতরেই বিদ্রোহ হয়ে যেতে পারত। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো? সেনাবাহিনী নিষ্ক্রিয়
আর রাজপথ বিক্ষোভকারীদের দখলে। 5ই আগস্ট সকাল হতে হতেই সরকারের জন্য সব পথ বন্ধ হয়ে যায়। খেলাটা কার্যত সেখানেই শেষ। আর এভাবেই তৈরি হয়েছিল পরের দিনের সেই নাটকীয় ফোন কলের মঞ্চ, যে ফোন কলটা আসলে একটা নিশ্চিত পতনকে শুধু একটু এগিয়ে দিয়েছিল। এই যা গণভবনের সেই শেষ কয়েক ঘন্টার ঘটনা আমাদের সামনে একটা কঠিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। যখন রাজপথ আর সেনানিবাস দুটোই একজন শাসকের বিরুদ্ধে চলে যায়, তখন আসলে কি হয়?